প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 14 টাকার কম হলেও কৃষকরাই বিক্রি করছেন 30 টাকা পর্যন্ত, যার ধারাবাহিকতায় ভরা মৌসুমে খুচরা বাজারে আলুর কেজি ঠেকেছে 55 টাকায়, যা গতবারের চেয়ে দ্বিগুণ। হিমাগার মালিকরা বলছেন, কৃষকের অতিরিক্ত মুনাফার কারণে মৌসুমের শেষে আলুর বাজারে অস্থিরতার শঙ্কা রয়েছে। যদিও কৃষকদের দাবি, ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বেড়েছে এবার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। জনাব আনোয়ার ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এখন কি কৃষকরাও কি বাড়তি মুনাফা করতে শুরু করেছে কিনা, এটা কি দুর্জন ব্যবসায়ীদের প্রভাব বলবেন? আপনি এই কৃষকের বিষয়টাকে মুনাফা দেখছেন কেন? আমি তো দেখছি না, কারণ কৃষক তো সবসময় ক্ষতিগ্রস্ত। এখন হয়তো যেখানে উৎপাদন খরচ 14 টাকা, কিন্তু কৃষকই বিক্রি করছে 30 টাকা, তাহলে কি এটা মুনাফা নয়? দ্বিগুণ বিক্রি করছে উৎপাদন খরচের চেয়ে। বলেছে উৎপাদন মূল্য যে 14 টাকা যেটা বলেছে, এটা দিয়েই বলছে, এটা তো কৃষক বলে না। আসলে মাঠ পর্যায়ে কত সেটা দেখা দরকার। সরকার ওই এসি রুমে বসে যে মূল্য নির্ধারণ করে, এগুলো ঠিক না। তারা তো আপনার অপটিমাম সিচুয়েশনটা চিন্তা করে। সরকার হয়তো চিন্তা করেছে শতাংশে 4 মণ করে ফলন হয়েছে, আসলে কিন্তু এই ফলন হয়েছে। এবছর বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়েছে এবং খরচও বেশি হয়েছে কৃষকের, এটা হলো একটা বিষয়। সেখানে কৃষক যদি যে জিনিসটা যদি 30 টাকা বিক্রি করে থাকে, তাহলে বাজারে ঢাকাতে আসতে সেটা 57 টাকা হবে কেন, 60 টাকা হবে কেন? এই যে জায়গাটাতে যে এক্সট্রা, কৃষক তো 4 মাস উৎপাদন করে 10 টাকা প্রফিট করছে, আর সেখানে শুধু কৃষকের ঘর থেকে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসলে সেটা 27 টাকা বেড়ে যাবে কেন, ডাবল হবে কেন? সেই জায়গাগুলোতে সরকারের দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করি। আমি মনে করি যে এটা একটা মগের মুল্লুকের মতো, সুযোগ পেলেই মানুষ দাম বাড়িয়ে নিচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা করছে। এখানে ধরেন 30 টাকাটা ঢাকা আসতে আসতে 40 টাকা হয়, দ্যাট ইজ রিজনেবল, কিন্তু সেটা 57 টাকা হবে কেন? এই জায়গাগুলো দেখা দরকার বলে আমি বেশি মনে করি। আসলে এখানে সুশাসনের অভাব এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের নিয়ন্ত্রণ তো নেই, প্লাস সরকারের কথা কেউ শুনছেও না, সরকারকে কেউ মানে পাত্তাও দিচ্ছে না আমার মনে হচ্ছে এই জায়গাটা, আমি যেটা ফিল করি। জি, আরেকটি বিষয় যে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছে মিল মালিকরা, আর সাথে সাথেই কিন্তু বাজারের প্রভাব পড়ে গেছে। বাণিজ্য মন্ত্রণালয়কে তারা বুড়ো আঙ্গুল দেখে দিচ্ছেন কিনা? এই যে দেখেন, ভ্যাট বাড়বে হয়তো তার এফেক্ট 15 দিন পরে হবে, কিন্তু অলরেডি বাজারের দাম বাড়িয়ে দিচ্ছে যে ব্যবসায়ীর ইচ্ছা মতো। এই জায়গাগুলোতে মনিটরিং এর সরকারের অভাব। আমি আগে বলেছিলাম যে সরকারের এখানে নিয়ন্ত্রণ তো নেই, মনিটরিং এর অভাব এবং সুশাসন দেশে নেই। আর দ্বিতীয় কথা হলো যে যেহেতু আমাদের এমনি আপনার প্রাইস ইন্ডেক্স দিন দিন বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় বাণিজ্য প্রতিমন্ত্রীর মধ্যে বলেছেন যে 15টি পণ্য, তো 15টি পণ্যতে আবার ডিউটিটা না বাড়ালে কি হতো? ইট ইজ ট্রু, আমার টাকার দরকার আছে, কিন্তু আমার যে কোটি কোটি মানুষের যে কষ্ট, সেটাও তো সরকার দেখতে হবে। ট্যাক্সটা তো আমি কার জন্য খরচ করবো? মানুষের জন্যই খরচ করবো। সুতরাং আপনি কোটি কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করে কার জন্য খরচ করছেন? সেই জায়গাটা আমি মনে করি যে তেল, চিনি, আটা, লবণ, ময়দা, এই সমস্ত যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, সেগুলোকে যেহেতু আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, ভ্যাট যতটুকু কমিয়ে দামটা কমানো যায় ততই সুবিধা। কারণ সরকার তো কম দামে দিতে পারছেন না, টিসিবি ফেল করছেন। টিসিবি যদি সবাইকে 100 টাকা আজকে তেল দিতে পারতেন, তাহলে কিন্তু সমস্যা ছিল না। কিন্তু যেহেতু আপনি ওপেন মার্কেটটা আমার খুব দুর্বল, আমি কম মূল্যে দিতে পারছি না, সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতে ভ্যাটটাকে রিকনসিডার করা উচিত বলে দরকার। আর সেক্ষেত্রে একটু জানতে চাই যে শুল্ক কমানোর যে সুফল, সেটি কি সাধারণ মানুষ পেয়েছে? পেয়েছে। 10 টাকা কম ছিল গত রোজার মাসটা, দেখেন আপনি, তেলের দাম কিন্তু 10 টাকা কম ছিল। প্রয়োজনে আরো শুল্ক কমিয়ে এটা যদি আপনার 120-30 টাকা আনা যেত, তাহলে অবশ্যই সরকারের ভালো থাকে। কারণ এখন ব্যবসায়ীরা যে দাবিটা করবেন, একটা হলো যে এলসি খুলতে পারছে না, ডলার ক্রাইসিসের কারণে আন্তর্জাতিকভাবে টাকার ডিভ্যালুয়েশন কিন্তু চিনির দাম তো কমেনি। চিনির দাম তো সরকার কমাতে পারেনি, কারণ এখানে যে যারা ব্যবসা করছেন সেই গুটি কয়েকজন লোক, সেখানে কিন্তু সরকার তো দাম নির্ধারণ করে দিয়েছিল, সেই দামে কি বিক্রি হয়েছে? না, বিক্রি অনেক জায়গায় হয় নাই, অনেক জায়গায় পারে নাই। আমি শুরুতেই বলেছি যে এখানে ব্যবসায়ীরা একটা সরকারকে কোনো তোয়াক্কাই করছে না, এবং সরকারের দাম যেটা নির্ধারণ করে দেয় সেটাকে তারা কোনো হিসাবে আমলে নিচ্ছে, তারা তাদের মতো ব্যবসা করে যাচ্ছে, সেখানে সরকার কিছুই করতে পারছে না। জি, রোজার মাসে এবং তার আগে আগে আমরা দেখলাম যে সরকার বেশ তৎপর। যতগুলো পদক্ষেপ সরকার নিয়েছিল, তা কি কাজে এসেছে কিনা, কাদের কারণে কার্যকর হয়নি, যদি সেটি কার্যকর হয়নি? কার্যকর না হওয়ার অনেকগুলো কারণ আছে। যে একটা কারণ হলো যে প্রথমে হলো যে আমাদের নিয়ন্ত্রণ সরকারের নেই বাজার ব্যবস্থাপনায়, এবং যারা আমদানিকারক গুটি কয়েকজন লোক আছেন তাদের উপর সরকারের নিয়ন্ত্রণ নাই বললেই চলে। আগে ব্যবসায়ীরা ব্যবসা করতো, রাজনীতিবিদরা রাজনীতি করতো, এখন ব্যবসার রাজনীতি করে।
সুতরাং তাদেরকে আপনি কিছু করতে পারছেন না। আপনি তারা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থাও কেউ নিতে পারছে না, কোনো সরকারি অফিস তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা রাখে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এখানে ব্যবসায়ীদের সাথে সরকারের সমন্বয়হীনতা একটা গ্যাপ আছে, যে আমরা সরকারের যেটা জানা উচিত যে কি করলে কতটুকু কমানো যাবে, ব্যবসায়ীদের কাছ থেকে জেনে যদি কিছুটা ব্যবস্থা নেওয়া যেত এবং তাদেরকে হাতে নিয়ে কাজটা করা উচিত বলে আমি মনে করি। জি, জনাব আনোয়ার ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।